হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, থাম্বনেল রেডি করে দিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি দেখবেন এটা, ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা আমার ভাইয়া পুরা? কেমন আছো সবাই? হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? হ্যালো, কি অবস্থা সবার? তোমরা কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস। হ্যালো এভরিওয়ান, ওকে, অনেকে জয়েন করে ফেলেছো। কেমন আছো সবাই? বলো, কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? এই তো, আজ তো আপনি হিরো। আচ্ছা, সবাই টেক্সট বুকটা বের করে ফেলবো। আমরা আমরা সবাই টেক্সট বুকটা বের করে ফেলবো গাইস। টেক্সট বুক বের করে ফেলো সবাই। টেক্সট বুকটা বের করে ফেলো এভরিওয়ান। কি অবস্থা ভাইয়া? ফ্রি ক্লাস কয়দিন হয়? আমার নিজের পরীক্ষা চলে, এর মাঝখানে আমি সুযোগ পেলে নিচ্ছি। ঠিক আছে, 1 তারিখে আছে, 30 তারিখে আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? যারা আজ জয়েন করলে দ্রুত আমাকে জয়েন করে ফেলো। হ্যালো, কি অবস্থা সবার? আর ক্লাসটা যারা শেয়ার করে নাই বা বন্ধুদেরকে মেনশন করে নাই, দ্রুত বন্ধুদেরকে সবাই শেয়ার আর মেনশন করে ফেলো। ঠিক আছে, এটা 26 ব্যাচের ক্লাস। তোমাদের 26 ব্যাচের যত বন্ধু আছে, 26 ব্যাচের সব বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে ফেলো। ওকে, আর টেক্সট বই বের করো সবাই। আমরা আজকে পড়বো হচ্ছে, কি কি পড়বো আমি সেটা একটু তোমাদেরকে বলি। প্রথমে আমরা প্যাসেজ পড়বো, হ্যাঁ। ইউনিট 7 থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। প্যাসেজ পড়ার পরে আমরা পোয়েমে যাব, ঠিক আছে? প্যাসেজের পর আমরা পোয়েম পড়বো, দুইটা মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম, যে পোয়েমগুলো 100% তোমরা এখান থেকে পরীক্ষাতে কমন পাবা। 100% তোমরা কমন পাবা এমন দুইটা পোয়েম পড়বো আমরা, ঠিক আছে? একটা হচ্ছে অল পিপল ড্রিম, আর একটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। তো প্যাসেজ এবং পোয়েম একসাথে পাবা। তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো শেয়ার করলে বন্ধুদেরকে দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনে একটা ক্লিক করো। সৌরভ বৈরাগী ব্যাপারী আছে, ওকে, অনেকে জয়েন করে ফেলছে, গুড। গাইস, আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা, আমার ফার্স্ট পেপার বই গিফট থাকবে। ফার্স্ট পেপার বই গিফট পাবা। আজকে ফার্স্ট পেপারের ক্লাস, তো ফার্স্ট পেপার বই গিফট থাকবে। তোমরা যারা বন্ধুদেরকে শেয়ার করে দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। সো আমরা আজকে কবিতা পড়বো দুইটা। কবিতা, তার থিম সহ, থিমের সাজেশন সহ, এ টু জেড। কবিতা, কবিতার থিম, কবিতার সাজেশন সহ সবকিছু। এবং শুরু হবে কি দিয়ে? শুরু হবে একটা প্যাসেজ দিয়ে। তো চলো আমরা শুরু করে ফেলি। আর বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 এর পেইড ব্যাচের ক্লাস। এটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 এর পেইড ব্যাচের ক্লাস। তোমরা যারা আমাদের 26 এর পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আজই যুক্ত হতে পারো। আজকে 3টা জিনিস পড়াবো টোটাল। এই 3টার মধ্যে থেকে তোমরা কমন পাবা। 3টা জিনিসের মধ্যে 2টা হচ্ছে পোয়েম, দুইটা তোমাদের আজকে পোয়েম পড়াবো, আর একটা প্যাসেজ। দুইটা পোয়েম আর একটা প্যাসেজ, কিন্তু এটা হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাইলি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 99%। ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে এখান থেকে। দুইটা কবিতা এবং একটা পোয়েম আজকে আমি পড়াবো 26 ব্যাচ। আর সরকার ঘোষণা দিয়েছে তোমাদের 26 ব্যাচ কিন্তু ফুল সিলেবাস। 26 ব্যাচ কিন্তু ফুল সিলেবাস। সো শর্ট সিলেবাস নিয়ে কেউ কিন্তু কোনো ভুল এক্সপেকটেশন রাখো না। তোমাদের পরীক্ষা হবে ফুল সিলেবাসে। বি আ কিং, ঠিক আছে? কোন শর্ট সিলেবাস তোমরা ধার দেবে না। তোমরা বুক উঁচু করে বলবা, তোমরা বুক টান টান করে বলবা যে আমরা শর্ট সিলেবাস না, আমরা শর্ট ব্যাচ না, আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দেয়া গর্বী 26 ব্যাচ। ঠিক আছে, বুক টান টান করে বলবা গর্বের সাথে। ওকে, এইবার আসো আমরা হচ্ছে বের করবো সবাই। আজকে ক্লাসে আমার ফার্স্ট পেপার বই গিফট থাকবে। আমার ফার্স্ট পেপারের বই এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, গ্রাফ চার্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিফারেন্স, থিম, সবকিছু একদম বেস্ট হতে পাবা। আচ্ছা, যাদের কাছে টেক্সট বুকটা আছে সবাই বের করো। ইউনিট 7 এর লেসন 3, ইউনিট 7 এর লেসন 3 বের করো সবাই। ইউনিট 7 লেসন 3 ফার্স্ট টেক্সট বুক এর ইউনিট 7 লেসন 3। লেটস গেট স্টার্টেড। আর এটা হচ্ছে আমার এইচএসসি 2026 এর পেইড ব্যাচের ক্লাস। পেইড ব্যাচের ক্লাস। তোমরা যারা 26 এর আছো, তোমরা যারা আমার পেইড ব্যাচে যুক্ত হবে, আজই যুক্ত হতে পারো। আমরা আজকে প্রথমে একটা প্যাসেজ পড়ব এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা
পোয়েম পড়বো, ঠিক আছে? পোয়েম দুটা থেকে 100% একদম টিম সহ পড়াবো। একটা আছে ইউনিট 6 এর লেসন 2 অল পিপল ড্রিম, আর একটা আছে ইউনিট 6 এর লেসন 2 এর আরেকটা পোয়েম হোল্ড ফাস্ট স্টুডেন্টস। এই দুটো কবিতা 100% এইটা দাবিতে আসছে। এই কবিতাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে, তো আমি থিম সহ A to Z একবারে পড়াবো। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা প্যাসেজ পড়বো। প্যাসেজটা কি নিয়ে আমি একটু তোমাদেরকে বলি। দেখো, এটা হচ্ছে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস। প্যাসেজের নাম দ্য আনবিটেন গার্লস, ইউনিট 7 লেসন 3। ইউনিট 7 লেসন 3 টেক্সট বুকটা সবাই বের করে ফেলো। একটা প্যাসেজ দুটো পড়বো আমরা পড়বো। ফার্স্ট অফ অল দেখো, এখন এইখানে যে প্যাসেজটা আছে একটা বড় প্যাসেজ, প্রায় 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠার একটা প্যাসেজ, কিন্তু পুরো এটা আমাদের কাজে লাগে না, আমাদের বোর্ডে আসে এতটুকু, বোর্ডে আসে এখান থেকে। তো ইউনিট 7 এর লেসন 3 তে তোমরা টেক্সট বুকে বের করো এই জায়গাটা থেকে। এটা ঢাকা বোর্ডে এসেছে, ঠিক আছে? এটা ঢাকা বোর্ড 2024 এসেছে, ঢাকা বোর্ড ডিবি 2024 এ এটা আসছে। তো 25 এটা হয়তো আসবে না ঢাকা বোর্ডে, কিন্তু অন্য বোর্ডে আসবে। আবার 26 ব্যাচ যারা তোমরা এটা কলেজের পরীক্ষাতে পাবো, বোর্ডেও পাবা। ক্লিয়ার? নাও লেটস গেট স্টার্টেড। প্যাসেজ এবং পোয়েম যেখান থেকে তোমরা 100% কাউন্ট পাবা আজকে ক্লাস থেকে। দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, কালসিন্দুর মেয়েদের, কালসিন্দুরের মেয়েদের সফলতাটা, কালসিন্দুর গ্রামের মেয়েদের সফলতাটা। দেখো এখানে সাকসেস এটা একটা নাউন, সাকসেস কোন পার্ট অফ স্পিচ? সাকসেস একটা নাউন, আর সাকসেসফুল কি বলতো? সাকসেসফুল অ্যাডজেক্টিভ। তাহলে দা সাকসেস অফ কালসিন্দুর গার্লস, কালসিন্দুর গ্রামের মেয়েদের সফলতা রিডস লাইক এপিক, এটা একটা মহাকাব্যের মতো। কালসিন্দুরের মেয়েদের সফলতা কি পড়তে মহাকাব্যের মতো লাগে, রিডস লাইক অ্যান এপিক। আচ্ছা, দে স্টার্টেড देयर জার্নি, তারা তাদের জার্নি শুরু করেছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং, বাস্তবে একদম শূন্য থেকে। প্র্যাকটিক্যালি শব্দের শেষে কি আছে? এলয়, এটা একটা অ্যাডভার্ব। শব্দের শেষে এলয় থাকলে সেটা কি হয়? সেটা একটা অ্যাডভার্ব হয়। তো কালসিন্দুরের মেয়েরা তারা তাদের এই জার্নিটা শুরু করেছিল প্র্যাকটিক্যালি নাথিং, মানে বাস্তবে একদম শূন্য থেকে। বাস্তবে একদম কি থেকে? শূন্য থেকে। দে ডিডন্ট হ্যাভ এনি বুটস, তাদের কোনো বুট ছিল না, আর জার্সি অথবা কোনো জার্সিও ছিল না টু ওয়্যার, পরিধান করার মতো। মানে ফুটবল খেলে তারা চ্যাম্পিয়ন ট্রফি এনে দিছে। মূলত হচ্ছে এটা কি নিয়ে আমি একটু বলি, দা আনবিটেবল গার্লস। তো আমি যদি একটু গল্পটা তোমাদেরকে বোঝার জন্য শুরু থেকে বলি, আনবিটেবল মানে হচ্ছে অপরাজেয়, মানে কি? অপরাজেয়। এটা একটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো আনবিটেবল, এই যে শব্দটা অপরাজেয়, যাদেরকে হারানো যায় না। তো এই গল্পের সাথে এই গল্পের নামের সার্থকতাটা কোথায়? সার্থকতাটা আছে আনবিটেবল মানে অপরাজেয় কন্যারা। আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার, বাংলাদেশের ময়মনসিংহ জেলার কালসিন্দুর নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের মেয়েরা এত ভালো ফুটবল খেলে যে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অর্ধেক প্লেয়ারই ওই একটা গ্রামের, অর্ধেক প্লেয়ারই ওই গ্রামের। একটা জেলার একটা গ্রামের, গোপালগঞ্জ জেলা না কিন্তু, ময়মনসিংহ জেলার একটা গ্রামের নাম কালসিন্দুর। সেই কালসিন্দুর গ্রামের মেয়েরাই হচ্ছে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং তারাই অর্ধেক প্লেয়ার ছিল আমাদের যে 2018 সালের সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপ কি? SAFF, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাফ U18 এর যে খেলা হয় 2018 সালে, সেইটাতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে, বাংলাদেশ নারী ফুটবল দল তারা চ্যাম্পিয়ন হয়। তো এই যে টিমটা খেলে মেয়েদের, এদের অর্ধেকের বেশি প্লেয়ার ছিল বাংলাদেশের একটা জেলার একটা গ্রামের, বাংলাদেশের একটা জেলার একটা গ্রামের, এবং সেটাই হচ্ছে ময়মনসিংহ জেলার কালসিন্দুর গ্রাম। ঠিক আছে? তাহলে এখন তোমাদের মাথার যে কারো মাথায় প্রশ্ন আসার কথা যে ভাই এটা কি সম্ভব? একটা দেশের নারী ফুটবল দলের অর্ধেক প্লেয়ারই একটা গ্রামের, এটা কি হয়? হ্যাঁ হয়। এইটাই আমরা আজকে দেখবো। তো এই জন্য বলতেছি যে এদের সফলতাটা পুরো এপিক, মহাকাব্যের মতো। দে স্টার্টেড देयर জার্নি প্র্যাকটিক্যালি নাথিং, উইথ প্র্যাকটিক্যালি নাথিং, বাস্তবে একদম শূন্য থেকে শুরু করছে তারা। দে ডিডন্ট হ্যাভ এনি বুট, তাদের কোনো বুট বা জার্সি ছিল না পরিধান করার মতো। ফুটবল খেলার জন্য কোনো বুট বা জার্সি তাদের ছিল না। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করবে, দ্রুত লাইক বাটনটাতে এখনই ক্লিক করে ফেলো। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে বন্ধুদেরকে আমার ফার্স্ট পেপারে একটা বই গিফট পাবা, কিন্তু ফার্স্ট পেপারের সমস্ত টপিক একদম বেস্ট হতে পেয়ে যাবে। যারা শেয়ার করো এখনই শেয়ার করে ফেলো। তো দে ডিডন্ট হ্যাভ এনি বুট অর জার্সি, তাদের কোনো বুট বা জার্সি ছিল না। ইনিশিয়ালি, প্রারম্ভে বা শুরুর দিকে, ইনিশিয়ালি একটা অ্যাডভার্ব মানে প্রারম্ভে বা শুরুর দিকে।
দে প্লেড ওয়ারিং সালোয়ার এন্ড কামিজ। শুরুর দিকে এই গ্রামের মেয়েরা ফুটবল খেলতো সালোয়ার এবং কামিজ পরে। সালোয়ার এবং কামিজ পরে তারা ফুটবল খেলতো, কোনো বুট ছিল না, জার্সি ছিল না, কিছু ছিল না। ওয়ার মানে পরিধান করা। তো দে অলসো সাফার্ড ফ্রম ম্যালনিউট্রিশন, এবং কালসিন্দুর গ্রামের এই মেয়েরা এরা ম্যালনিউট্রিশন অপুষ্টিতে ভুগত। টিআইওএন আছে, শব্দের শেষে টিআইওএন থাকলে সেটা নাউন হয়, কি হয়? ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। তো এরা এছাড়াও কি অপুষ্টিতে ভুগত। এখন এই সাফার ফ্রম এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে ভোগা। তো এরা কিসে ভুগতেছিল? অপুষ্টিতে, ম্যালনিউট্রিশনে। ম্যালনিউট্রিশন একটা নাউন। তো হোয়াট মেড দেম উইন এগেইনস্ট অল অ্যাডভার্সিটিস দেন, তাহলে কোন জিনিসটা তাদের সকল প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী করেছে? দেখো অ্যাডভার্সিটিস মানে প্রতিকূলতা, অ্যাডভার্সিটিস মানে কি? প্রতিকূলতা। তাহলে কোন জিনিসটা? দেখো এরা অপুষ্টির শিকার, এরা একটা ময়মনসিংহ জেলার একটা গ্রামে থাকে, একদম অজপড়া গায়ে, আবার এরাই সাব চ্যাম্পিয়নশিপ এনে দিছে। কিন্তু এরা কি, কোন ম্যাজিকটা এদের মধ্যে ছিল যে কারণে এরা এত অ্যাডভার্সিটিস প্রতিকূলতাকে জয় করে তারা সফল হয়েছে? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এটার পিছনের জাদুটা কি ছিল? কোন জাদুতে? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, কোন জাদুর পিছনে কোন জাদু ছিল? তো মোহাম্মদ মফিজউদ্দিন, এবার মূল ঘটনার মধ্যে যাচ্ছি যে কিভাবে কালসিন্দুর গ্রামের মেয়েরা ফুটবল খেলা শিখলো এবং কিভাবে তারা বাংলাদেশকে সাব চ্যাম্পিয়ন বানায়। তো মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ অ্যাসিস্ট্যান্ট টিচার এট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল। তো মোহাম্মদ মফিজউদ্দিন ছিল একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন সহকারী শিক্ষক। কোন জায়গায় সহকারী শিক্ষক? কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুলে। আর যেখানে মিনতি রানী শীল ওয়াজ দা হেড টিচার, যেখানে মিনতি রানী ম্যাডাম ছিল হেড টিচার। তো কালসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মফিজউদ্দিন স্যার ছিলেন সহকারী শিক্ষক এবং সেখানকার হেড টিচার ছিলেন বা হেড ম্যাডাম ছিলেন মিনতি রানী শীল। তো দে অবজার্ভ, অবজার্ভ মানে লক্ষ্য করা, তারা লক্ষ্য করে মিনতি রানী শীল এবং ম্যাডাম, মিনতি রানী শীল ম্যাডাম এবং মফিজউদ্দিন স্যার, ওনারা লক্ষ্য করে যে ক্লাসটা যারা শেয়ার করো বন্ধুদের সাথে এখনই শেয়ার করে ফেলো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 26 এর পেইড ব্যাচের ক্লাস। 27 ব্যাচ যারা অনেকে তারাও করতেছে, 26 এর পেইড ব্যাচের ক্লাস। তো তোমরা যারা আমাদের 26 এর ব্যাচে যুক্ত হও আজই যুক্ত হতে পারো। 26 এর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সব রেকর্ডেড আছে, 17টা ক্লাস হয়েছে, যে ক্লাস হয়েছে সেগুলো রেকর্ডেড আছে। দেখো তো they observe the girls interest in football। তো এই মিনতি রানী শীল ম্যাডাম আর মফিজউদ্দিন, এটা এই পেজ কিন্তু আসবে 26 এর 27 এর এই পেজ পরীক্ষাতে আসবে ভাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট পেজ, এটা আনবিটেবল গার্লস, পড়াই লাগবে। এটা আনবিটেবল মানে অপরাজেয়, এটা কিন্তু তোমাদের সচরাচর কাজে লাগবে এই ভোকাবুলারিটা, অপরাজেয়, ঠিক আছে? অপরাজেয়। আচ্ছা এরপরে আসো। তো দে অবজার্ভ, তারা লক্ষ্য করে যে দ্য গার্ল ইন্টারেস্টেড ইন ফুটবল, যে এই মেয়েরা ফুটবলের প্রতি আসলে অনেক ইন্টারেস্ট, এদের অনেক আগ্রহ আছে। মানে ফ্রি প্রাইমারি স্কুলের হেড ম্যাডাম এবং স্যার তারা দেখে যে এই কালসিন্দুর গ্রামের মেয়েদের ফুটবল খেলার প্রতি আগ্রহ আছে। তো তখন এরা ডিসাইডেড, দেখো তখন স্যার আর ম্যাডাম ডিসাইডেড, সিদ্ধান্ত নেয় টু হেল্প, তাদেরকে সাহায্য করবে। ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করেছিল তাদেরকে সাহায্য করার। এরপরে কিন্তু আমরা দুইটা কবিতা পড়বো, তার থিম সহ, মোস্ট ইম্পর্টেন্ট দুটো কবিতা, যেখান থেকে তোমরা পরীক্ষা প্রশ্ন পাবা। সো কেউ ক্লাস থেকে বের হবে না। তো ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, কিন্তু মেয়েদেরকে ফুটবল খেলতে সাহায্য করা ইজ নট দ্যাট ইজি, এটা এতটা সহজ ব্যাপার না। কারণ গার্লস প্লেইং ফুটবল ইজ স্টিল নট এ কমন প্র্যাকটিস ইন বাংলাদেশ। কারণ গার্লস প্লেইং ফুটবল, মেয়েরা ফুটবল খেলতেছে, এটা স্টিল নট এ কমন প্র্যাকটিস, এটা এখনো এটা অতটা সাধারণ ব্যাপার না ইন বাংলাদেশে। বাংলাদেশে এটা এখন অতটা সাধারণ ব্যাপার না। গার্ডিয়ানস, অভিভাবকেরা or not convinced। তো মিনতি রানী শীল ম্যাডাম এবং মোহাম্মদ মফিজউদ্দিন স্যার তারা গ্রামের প্রত্যেকটা বাড়িতে যায়, ঠিক আছে, কি গার্ডিয়ানদের কনভিন্স করার জন্য যে আপনাদের মেয়েদের ফুটবল খেলার আগ্রহ আছে, আমরা স্কুল থেকে সব অ্যারেঞ্জমেন্ট করে দিতে চাচ্ছি। কিন্তু গার্ডিয়ানরা আর নট কনভিন্সড, কিন্তু গার্ডিয়ানরা রাজি হয় না প্রথমে। যেহেতু দে ওয়ার ইউজড টু সিং গার্লস, কারণ তারা ইউজড টু অভ্যস্ত সিং গার্লস মেয়েদেরকে দেখতে, হেল্পিং সাহায্য করতে, মাদার্স মায়েদেরকে, উইথ হাউস হোল্ড চোরস গৃহস্থালির কাজকর্মে। তো যখন মিনতি রানী শীল ম্যাডাম এবং মফিজউদ্দিন স্যার মেয়েদের বাড়ি বাড়িতে যায় তাদের গার্ডিয়ানদেরকে কনভিন্স করার জন্য ফুটবল খেলতে দিতে যায়, কিন্তু গার্ডিয়ানসরা রাজি হয় না, কনভিন্সড, তারা রাজি হয় না, সম্মত হয় না। কেন হয় না? কারণ তারা মেয়েদেরকে দেখতে অভ্যস্ত মায়েদের সাথে হাউস হোল্ড গৃহস্থালির চোর্স কাজকর্ম, গৃহস্থালির কাজকর্ম করতে দেখতে অভ্যস্ত, মেয়েদেরকে ফুটবল খেলতে দেখতে অভ্যস্ত না। তো যখন মিনতি রানী শীল ম্যাডাম যায় মফিজউদ্দিন স্যারকে নিয়ে, গার্ডিয়ানসরা রাজি হয় না, কারণ গার্ডিয়ানরা দেখে আসতেছে যে মেয়েরা হাউস হোল্ড চোর্স গৃহস্থালির কাজকর্ম করবে, তারা কেন হচ্ছে যে কি ফুটবল খেলবে এরকম। তো তারা অভ্যস্ত, ইউজ টু অভ্যস্ত মেয়েদেরকে দেখতে,
যে তারা গৃহস্থালী কাজ করবে, ফুটবলে তারা অভ্যস্ত না, এই কারণে তারা রাজি হয় না। কিন্তু এরপরে দেখো, এরপরে আরো কিছু স্টোরি আছে, সবাই খেয়াল করো গাইস, মনোযোগী হও সবাই। ভাই 27 নিয়ে কিছু বলেন, তোমাদের রেজাল্টটাকে দিক, রেজাল্টের পরে 27 এর কোর্স আসবে, ঠিক আছে? রেজাল্টের পরে 27 এর কোর্স আসবে। ওকে, এরপরে দেখো, তো এ ফার্মার একজন কৃষক, এন অটো রিকশা ড্রাইভার একজন অটো রিকশা চালক, এ টি শপ ওনার একজন টি শপ চায়ের দোকানের মালিক, অর এ হাউস মেড মাদার অথবা বাসায় কাজ করা একজন মা, কুড নট বি দ্যাট অ্যাম্বিশাস, এদের অতটা অ্যাম্বিশাস হওয়ার কথাও না। ধরো ওই গ্রামের কিছু কিছু বাবা মা আছেন যারা ফার্মার, যারা আছেন কৃষক, কেউ আছে চায়ের দোকানের মালিক, কেউ আছে হাউসমেট, বাসায় কাজ করেন, তো কুডন্ট বি দ্যাট অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। অ্যাম্বিশাস মানে কি? অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। তো এদের এতটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কথাও না। যে ধরো একজন টি শপ, চায়ের দোকানের মালিক, একজন বাবা, তার পক্ষে কি এতটা উচ্চ আকাঙ্ক্ষা রাখতে পারে যে আমার মেয়ে একজন বড় হয়ে ফুটবলার হবে? এটা একটু কঠিন তাদের জন্য, তাই না? তো এদের এতটা অ্যাম্বিশাস, এতটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কথাও না। বাট কিন্তু মিনতি রানী শীল এন্ড মফিজউদ্দিন স্যার, কিন্তু মিনতি রানী শীল ম্যাডাম এবং মফিজউদ্দিন স্যার পারসুয়েটেড দেন, তাদেরকে অনুপ্রাণিত করে। পারসুয়েটেড মানে প্ররোচিত করা বা অনুপ্রাণিত করা। আজকের ক্লাসটাতে যারা লাইক দেন নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আর হচ্ছে আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা বন্ধুদেরকে আমার ফার্স্ট পেপার একটা গিফট পাবা। এটাতে সমস্ত প্যাসেজ, ডাব চার্ট, সামারি উইথ ক্লুজ, রেঞ্জ সবকিছু, থিম সব, বেস্ট হইতে বাংলা অনুবাদ সব পেয়ে যাবা। আচ্ছা, এটা আমাদের 26 ব্যাচের ক্লাস। ওকে, এরপর দেখো, তো তারা গাইডলাইনে প্রথমে রাজি হয় না, কিন্তু মিনতি রানী শীল ম্যাডাম এবং মফিজউদ্দিন স্যার তাদেরকে রাজি করায়। টু অ্যালাউ देयर ডটার্স, তারা তাদেরকে অনুমতি দেয়, তাদেরকে অনুমতি দেয় টু প্লে, ফুটবল খেলার জন্য। তো বিং গ্রেট মোটিভেটরস, তো তাদের সবচেয়ে বড় মোটিভেটরস, তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা দানকারী। কি? অনুপ্রেরণা দানকারী, মোটিভেট করে যে অনুপ্রেরণা দানকারী, তাদের সবচেয়ে অনুপ্রেরণা দানকারী এই দুই টিচার, দ্য টু টিচার সাপোর্টেড দ্য গার্লস ইন देयर এফোর্ট, তারা এই মেয়েদেরকে সাহায্য করে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে। সাপোর্টেড দ্য গার্লস, এই মেয়েদেরকে সহায়তা করে ইন देयर এফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু ওভারকাম, জয় করতে, দ্য অডস, প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে। এই দুই টিচার সাপোর্টেড দ্য গার্লস, মেয়েদেরকে সাহায্য করেছিল টু ওভারকাম देयर এফোর্ট, তাদের মানে তাদের এফোর্টটা দেয় টু ওভারকাম দ্য অডস মানে প্রতিকূলতা। অডস মানে কি? প্রতিকূলতা কি? বাধা বিপত্তি, সমস্ত বাধা বিপত্তিকে জয় করতে। তো দে ইন্সপায়ার্ড দেম, তারা তাদেরকে অনুপ্রাণিত করেছিল। ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা। ক্রিয়েটেড অপরচুনিটিজ মানে সুযোগ সুবিধা। কি সৃষ্টি করেছিল? সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল ফর দেম, তাদের জন্য। এন্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, এবং ব্যক্তিগতভাবে তাদের কেয়ার করতো। এবং কি করতো? ব্যক্তিগতভাবে তাদের কেয়ার করতো। তো এই দুইজন শিক্ষক তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মেয়েদেরকে সাহায্য করছে এই সমস্ত ওভারকাম করতে, অডস গুলোকে, প্রতিকূলতাকে, বাধা বিপত্তিকে ওভারকাম করতে, জয় করতে। এরপরে দে ইন্সপায়ার্ড দেম, তারা তাদেরকে অনুপ্রাণিত করেছে, ক্রিয়েটেড অপরচুনিটিজ, সুযোগ সৃষ্টি করতে তাদের জন্য, এন্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, এবং ব্যক্তিগতভাবে মেয়েদের খেয়াল রাখছে। তো সুন দ্য গার্লস কুড প্রুভ দেমসেলভস, তো শীঘ্রই এই মেয়েরা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছিল। কুড প্রুভ মানে প্রমাণ করা, মানে তাদের মেধার প্রমাণ দেয়া। শীঘ্রই তারা মেধার প্রমাণ দিতে পেরেছিল। শেকিং অফ দেয়ার ইনহিবিশন, তাদের বাধা ভেঙে। আচ্ছা, শেক অফ মানে ভেঙে ফেলা। কি ভেঙে ফেলা? দেয়ার ইনহিবিশন, বাধা বিপত্তি ভেঙে ফেলা, ঠিক আছে? শেকিং অফ দেয়ার ইনহিবিশন, বাধা বিপত্তি ভেঙে ফেলা, বাধা বিপত্তি। শেকিং অফ দেয়ার ইনহিবিশন, শেক অফ মানে মুক্তি পাওয়া, ভেঙে চুরে বের হয়ে যাওয়া, মুক্তি পাওয়া। তো শেকিং অফ দেয়ার ইনহিবিশন, তারা সমস্ত বাধা বিপত্তি ভেঙে বেরিয়ে আসে। তো দেয়ার সাকসেস, তো তাদের সফলতা, হ্যাজ অলসো পারসুয়েডেড, তাদের সফলতাটা পারসুয়েড করছিল। কি করছিল? অনুপ্রাণিত করেছিল দা ভিলেজার্স, গ্রামবাসীকে, টু কাম টু দেয়ার সাপোর্ট, তাদের সাপোর্ট করতে, তাদের সমর্থনে এগিয়ে আসতে। মূলত ওই মিনতি রানী শীল ম্যাডাম এবং মফিজউদ্দিন স্যার ওদেরকে যখন ফুটবল খেলা শেখায়, তখন আন্তঃজেলা একটা খেলা হয়, আন্তঃজেলা, যে এই জেলার যত প্রাইমারি স্কুল তাদের মধ্যে মেয়েদের মধ্যে খেলা হয়, তখন সেই খেলায় এই মেয়েরা জয়ী হয়। ঠিক আছে, এই মেয়েরা জয়ী হয়। তখন গ্রামবাসী দেখে যে আরে আমাদের মেয়েরা আমাদের পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছে, তখন গ্রামবাসী আরো বেশি
মানে ওদের সাপোর্টে এগিয়ে আসে, মানে তখন তারাও ইন্সপায়ার হয়, গ্রামবাসীও দেখে যে আরে আমাদের মেয়েরা আমাদের জেলার মধ্যে সবচেয়ে ভালো খেলেছে, ফার্স্ট যে চ্যাম্পিয়ন হয়েছে জেলার মধ্যে, তখন গ্রামবাসীও তাদের সাপোর্টে এগিয়ে আসে, কাম টু দেয়ার সাপোর্ট। পার্সুয়েট মানে অনুপ্রাণিত হয় গ্রামবাসী এবং তারাও তাদের সাপোর্টে এগিয়ে আসে। এটা হচ্ছে লাস্ট প্যারা। এরপরে আমরা এটার এমসিকিউ প্র্যাকটিস করব, তারপর আমরা কবিতায় চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট প্যারা। এরপর আমরা এমসিকিউ, তারপরে কবিতা যাব। ক্লাসটা যারা শেয়ার করো নাই, যারা লাইক বাটনে ক্লিক করো না, এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। যারা শেয়ার করো নাই বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে ফেলো। আমার ফার্স্ট পেপার বইয়ে এমসিকিউ, শর্ট কোশ্চেন লেখার নিয়ম, ফ্লোচার্ট লেখার নিয়ম, সামারি লেখার নিয়ম, গ্রাফ চার্ট, পাই চার্ট, রিয়ারেঞ্জ, সবকিছু, প্রত্যেকটা জিনিস একদম উইথ কলেজিয়েট কোর্স বেস্ট হইতে পেয়ে যাবে। থিম সব, বাংলা অনুবাদ সবকিছু। তোমার 100 মার্কসের প্রস্তুতিতে এরকম চিকন একটা বই যথেষ্ট। এরকম মোটা মোটা বই পড়ার কোনো দরকার নেই, এবারে পাতলা 6-7 এর বইয়ের মতো এনাফ তোমার জিপিএ 5 পাওয়ার জন্য। তো এটা আজকে গিফট থাকবে। আর যারা অর্ডার করতে চাও তারা অর্ডার করতে পারো। তো যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে না, এখনই শেয়ার মেনশন করে ফেলো, গিফট পাবা। ওকে, এরপরে দেখো আমরা সামনের দিকে যদি আগাই, when the girls move to, এখন দেখো ওরা তো প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ায়, এখন পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ায় ক্লাস 5 পর্যন্ত। এখন এরপরে কি, ওদেরকে তো সামনে উঠতে হবে, তাই না? হাই স্কুলে যেতে হবে, হাই স্কুলে পরে কি, কলেজ। তো when the girls move to the nearby secondary school, তো যখন ওরা নিকটবর্তী মাধ্যমিক স্কুলে এবং কলেজে যায়, তো এখন প্রাইমারি স্কুলে যতদিন ছিল 5 পর্যন্ত, এখন তো আর 5 না, এখন তো ওরা 6-7 এ যাবে। তো যখন ওরা যায় নিয়ার বাই সেকেন্ডারি স্কুলে, মাধ্যমিক স্কুলে এবং কলেজে যখন ওরা যায়, দে ডিড নট হ্যাভ देयर মিনতি ম্যাম, তখন ওই স্কুল কলেজে ওইখানে মিনতি রানী সেই ম্যাডামও নাই, মফিজউদ্দিন স্যার নাই উইথ দেম, তাদের সাথে। এখন তাদের ফুটবলে কে সাপোর্ট করবে? ঠিক আছে, মিলিটারি ম্যাম নাই, মফিজউদ্দিন স্যারও নাই। বাট কিন্তু সুন অ্যানাদার মাদারলি পারসন, কিন্তু শীঘ্রই আরেকজন মাদারলি, মাতৃত্ব সুলভ ব্যক্তি। মাদারলি মানে কি, মাতৃত্ব, মাতৃত্ব সুলভ ব্যক্তি। হ্যাঁ, আরেকজন মাতৃত্ব সুলভ ব্যক্তি এগিয়ে আসে। ঠিক আছে, আরেকজন মাতৃত্ব সুলভ ব্যক্তি এগিয়ে আসে। তো মিনতি রানী ম্যাম, মফিজউদ্দিন স্যার ঠিকই নাই, কিন্তু মার মতো আরেকজন ব্যক্তি অফার্ড হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অফার্ড প্রস্তাব দেয়, অফার দেয়, তার হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত বাড়ানোর অফার দেয়। তার নাম ছিল মালা রানী সরকার। ম্যাডামের নাম কি? মালা রানী সরকার। এবং উনি ছিলেন, মালা রানী সরকার, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি ছিল একজন সহকারী অধ্যাপক অফ হিস্ট্রি, ইতিহাসের। হু ওয়াজ জয়েন্ড, যে জয়েন করেছিল, বাই ওয়ান অফ হার কলিগস, তার সাথে যুক্ত হয়েছিল, মানে তাকে জয়েন করেছিল তার আরেকজন কলিগ। কলিগ বানানটা ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেলিং আসে কলিগ, বানানটা খেয়াল করো। ঠিক আছে, এটার বানানটা COEEGUES, কলিগস। তো কলিগ মানে কি, সহকর্মী, আর এটা প্লুরাল আছে তাই এস আছে। তো ওই যে মালা রানী সরকার ম্যাডাম, ইতিহাসের একজন সহকারী অধ্যাপক, এবং আরেকজনই তার কলিগ, তার নাম ছিল জুয়েল মিয়া। তো তারা দুইজন একত্রে যুক্ত হয় এবং দে এগ্রিড টু কোচ দ্য গার্লস, এবং তারা সম্মত হয় যে তারা এই মেয়েদেরকে কোচ, প্রশিক্ষণ দিবে। তারা এই মেয়েদেরকে কি করবে, প্রশিক্ষণ দিবে। ক্লাসটা যারা শেয়ার করলে এখনই শেয়ার করে ফেলো, যারা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। তো তারা রাজি হয়, দে এগ্রিড টু কোচ দ্য গার্লস, এই মেয়েদেরকে শেখাইতে। তো মিস্টার জালালউদ্দিন, হু ওয়াজ দেন দ্য হেড টিচার অফ দ্য স্কুল, তখন জালালউদ্দিন ছিলেন একজন, হু ওয়াজ দেন দ্য হেড টিচার, যে ছিল ওই সময় হেড টিচার অফ দ্য স্কুল, ওই স্কুলের, অলসো সাপোর্টেড দেম, উনিও তখন তাদের সাপোর্টে এগিয়ে আসে। ঠিক আছে, তো মিস্টার জালালউদ্দিন শেষ যে ছিল ওই সময়কার হেড টিচার ওই স্কুল এন্ড কলেজের, সেও সাপোর্টেড দেম, তাদের সহায়তা এগিয়ে আসে। তো গ্রাজুয়ালি, ধীরে ধীরে দা লোকাল কমিউনিটি, ধীরে ধীরে স্থানীয় সম্প্রদায়, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা, এন্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং স্থানীয় প্রশাসন, কেম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল। এখন দেখো, তো যখন কলেজের প্রফেসররা হেল্প করতে এগিয়ে আসে, তখন ওইখানকার গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে কি, স্লোলি, ধীরে ধীরে, ধীরে ধীরে, ঠিক আছে, আস্তে আস্তে। দেখো, তো ধীরে ধীরে দা লোকাল কমিউনিটি, স্থানীয় সম্প্রদায়, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, কেম ফরওয়ার্ড। কেম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা। আচ্ছা, পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে জনপ্রতিনিধি, যারা নির্বাচিত প্রতিনিধি, ভোটে মেম্বার, চেয়ারম্যানেরা, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, ইউএনও, ডিসি, এরা এগিয়ে আসে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ এ স্পেশাল অ্যাটেনশন, এরপর এদের ভাগ্য খুলে যায়। কিভাবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে, তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ এ স্পেশাল অ্যাটেনশন, বিশেষ মনোযোগ দেয়
টু দেম, তাদের প্রতি, এন্ড ফাইনালি অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, এবং অবশেষে ফুটবলের আরেকজন জাদুকর গোলাম রব্বানী ছোটন, দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। অবশেষে আরেকজন ফুটবলের জাদুকর যে হচ্ছে গোলাম রব্বানী ছোটন। গোলাম রব্বানী ছোটন কে? দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের যে কোচ গোলাম রব্বানী ছোটন, সে এগিয়ে আসে, মেন্টর, প্রশিক্ষণ দেয় দিস গার্লস, এই মেয়েদেরকে, এন্ড হেল্প দেম, তাদেরকে সাহায্য করেছিল, বিকাম, হতে, কমপ্লিট প্রফেশনাল ফুটবলার্স, সম্পূর্ণভাবে পেশাগত একজন ফুটবলার হতে অবশেষে বাংলাদেশ নারী ফুটবল দলের যে কোচ গোলাম রব্বানী ছোটন সে এগিয়ে আসে এবং সে মেন্টর করে, সে এই মেয়েদেরকে প্রশিক্ষণ দেয়। মেন্টর মানে প্রশিক্ষক, যে শেখায়, কোচ আর কি। তো মেন্টর করে এই মেয়েদেরকে এবং সে তাদেরকে কমপ্লিট পুরোপুরি প্রফেশনাল পেশাগত ফুটবলার হতে সাহায্য করে। ঠিক আছে, ম্যাজিশিয়ান মানে জাদুকর। আর অবশেষে সেই সফলতাটা দেখো, 2018 সালে তারা সাফ চ্যাম্পিয়ন হয়। সাফ চ্যাম্পিয়ন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের খেলায় আমরা চ্যাম্পিয়ন হই, এবং এইবারই না, এরপরেও আরো হয়েছে। 2022 সালেও সাফ চ্যাম্পিয়নশিপে আমরা চ্যাম্পিয়ন হই। এরপরে 2বার না 3বার যেন টোটাল হয়েছে, কিন্তু 18 সালেই ফার্স্ট এটা শুরু হয়। আচ্ছা, এইবার আমরা একটু দেখবো কি এটার শর্ট কোয়েশ্চেন্স গুলা, তারপর আমরা কবিতা পড়বো, কবিতার থিম আছে কিন্তু। এরপরে আমরা দুটা পোয়েম পড়বো, এই পোয়েম পরীক্ষাতে আসবে, হয় এটা আসবে না হয় এটা আসবে, এই দুটার থেকে পোয়েম একটা তোমরা পাও। ঠিক আছে, আমরা এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেনটা একটু পড়ে আসবো। এগুলা বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে, এই যে যেগুলো দেখতেছো এগুলা বোর্ডের কোয়েশ্চেন, বোর্ডের। ওকে, তো মোহাম্মদ মফিজউদ্দিন রাজা, এখন মফিজউদ্দিন কে ছিলেন? মফিজউদ্দিন কে ছিল বলো? প্রমোটার, মেন্টর, মডারেটর, অর্গানাইজার। মফিজউদ্দিন এবং মিনতি রানী শীল ম্যাডাম হচ্ছে তারা যারা ওই মেয়েদের বাড়িতে বাড়িতে যাইতো, যে গার্ডিয়ানদেরকে কনভিন্স করতো। ঠিক আছে, সেই মফিজউদ্দিন স্যার এবং মারারি সরকার ম্যাম। তো ওরা কি মেন্টর, ওরা কি মডারেটর, ওরা কি প্রমোটার, নাকি ওরা অর্গানাইজার, সংগঠক, যারা জিনিসটা সংগঠিত করছে? তো ওরা অর্গানাইজার। অনেক জায়গায় অনেক উত্তর আছে, কোন জায়গায় তোমরা মেন্টর পাবা, কোন জায়গায় মডারেটর পাবা, বাট আমার অ্যান্সার হচ্ছে তারা ছিল কি? তারা ছিল অর্গানাইজার। ওরাই গার্ডিয়ানদের কাছে যে গার্ডিয়ানদেরকে কনভিন্স করছে। ক্লাসটা যারা শেয়ার করে নাই দ্রুত শেয়ার করে ফেলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর যারা বন্ধুদেরকে মেনশন দাও না, এখনই বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলো। আজকে পাবা ফার্স্ট পেপার বই গিফট। আর এটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 ব্যাচের পেইড ক্লাস। যারা 26 এর স্টুডেন্ট আছে এখনো যুক্ত হও নাই আমাদের পেইড ব্যাচে, আজ যুক্ত হতে পারো। রিফামুলি সব পয়েন্ট দেখো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ম্যালনিউট্রিশন? ম্যালনিউট্রিশন মানে কি? অপুষ্টির শিকার, পুষ্টির অভাব। হ্যাঁ, অপুষ্টির শিকার। তো এটা দ্বারা কি বোঝায়? ল্যাক অফ ডেলিশিয়াসনেস, খাবারে স্বাদের অভাব। স্বাদ, ডেলিশিয়াসনেস মানে সুস্বাদু। তো খাবার সুস্বাদু না, তারে বলে অপুষ্টির শিকার। ল্যাক অফ টেস্ট, খাবারের টেস্টের অভাব, খাবার টেস্টি না। আচ্ছা, ল্যাক অফ ফুড, খাবারের অভাব, এটা নাকি ল্যাক অফ ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট বা ব্যালেন্সড হেলথের অভাব। ল্যাক অফ ব্যালেন্সড হেলথ, একদম ভারসাম্যপূর্ণ ক্রীড়াবিদদের যে ব্যালেন্সড হেলথ সেটার অভাব, তারে বলে ম্যালনিউট্রিশন। কোনটা বলো? তো 2 নম্বরের অ্যানসার করো। বি 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 বি, দ্রুত করো। ওকে, বি তে সবাই উত্তর করেছে। বি তে অ্যানসার 3, ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। কি হবে? ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। গুড, যারা অ্যানসার করেছো সি নাম্বারটা কারেক্ট অ্যানসার, ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। এরপরে দেখো, গার্লস প্লেইং ফুটবল, মেয়েরা ফুটবল খেলে, ইজ নট স্টিল। দেখো, গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার। মেয়েরা ফুটবল খেলে, এটা আমাদের দেশে কমন পিকচার না। এটা দ্বারা কি বোঝায়? এগুলো সব বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন। তো হোয়াট ডাজ ইট মিন? এটা দ্বারা কি বোঝায়? ফুটবল ইজ নট এ গেম ফর গার্লস, ফুটবল মেয়েদের খেলা না। ফুটবল ইজ নট এ গুড গেম, ফুটবল একটা ভালো খেলা না। ফুটবল ইজ রেস্ট্রিক্টেড ফর গার্লস, ফুটবল মেয়েদের জন্য নিষিদ্ধ। আর গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল, মেয়েরা ফুটবল খেলতে অতটা রেগুলার বা নিয়মিত না। তো গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার, এটা দ্বারা কি বোঝায় বলো? ওকে, অনেকে অ্যানসার করে দিছো সি তে। এটা সঠিক উত্তর হচ্ছে গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল। আমাদের দেশে মেয়েরা ফুটবল খেলা অতটা রেগুলার না, এই কারণে ফুটবল ইজ নট এ কমন পিকচার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য চোর্স? এই চোর্স মানে কি বোঝায় বলো? হাউস হোল্ড চোর্স, গৃহস্থালীর কাজকর্ম। তো এটা দ্বারা কি বোঝায়? জব, চাকরি বলে না। রেসপন্সিবিলিটি, দায়-দায়িত্ব বলে না। ফোর্সেস, জোর করা না। হাউস ওয়ার্কস, গৃহস্থালীর কাজকর্ম, এটাকে বলা হয় চোর্স। কি? হাউস ওয়ার্কস, হাউস ওয়ার্কস, গৃহস্থালীর কাজকর্ম। সঠিক উত্তর করতেছো কারা?
ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করে না, লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। আচ্ছা, এরপরে দেখো, সো হাউস ওয়ার্কসকে চোরস বলে, গৃহস্থালী কাজকর্ম। হোয়াট ডাজ দা ফ্রেজ শেক অফ মিন? শেক অফ মানে কি বোঝায়? শেক অফ দা ইনহিবিশন, বাধা ভেঙে চুরে বের হয়ে যাওয়া বা মুক্তি পাওয়া। তো শেক অফ এটাকে বলা হয় টু গেট রিড অফ। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। থ্রো মানে নিক্ষেপ করা, অ্যাভয়েড মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, মুভ মানে কোনো কিছু থেকে সরে যাওয়া, আর গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। ঠিক আছে, এই শেক অফ মানে মুক্তি পাওয়া, বাদ ভেঙে বা কোনো কিছু থেকে বেরিয়ে আসা। ঠিক আছে, ওকে, মুক্তি পাওয়া। এরপরে আসো সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিন্স, এটা দেখি বলবো না, বলো। সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুল বলতে কি বোঝায়? 6 to 8, 6 to 10, 5 to 8, 5 থেকে 8, আর 6 to 12, 6 থেকে 12। বলতো সেকেন্ডারি লেভেল অফ স্কুল বলতে কি বোঝায়? ক্লাসটা যারা শেয়ার করলে ফ্রেন্ডদেরকে এখনই শেয়ার করে ফেলো, আমরা কবিতায় চলে যাবো এখনই। সেকেন্ডারি লেভেল অফ স্কুল বলতে কি বোঝায় দেখি, তোমরা অ্যানসার করো। এফ নাম্বারটা, এফ এ আসো, এফ এর অ্যানসার করো। আচ্ছা, রেহানা আক্তার আছে, দিয়া রানী কর আছে, মিনাজ আহমেদ আছে, শ্রাবন্তী রিচি আছে, সৌরভ ব্যাপারী আছে, মোহনা মুনা, ইফরাত জাহান। বলো এখানে অ্যানসার কি? সেকেন্ডারি লেভেল বলতে কি বোঝায়? হ্যাঁ, গুড, 6 to 10। কি বলে? 6 to 10। আর একাদশ, দ্বাদশ, 11, 12 এটা বলে হায়ার সেকেন্ডারি। এটা কি বলে? উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি। সেকেন্ডারি বলতে বোঝায়, মাধ্যমিক বলতে বোঝায় 6 to 10। আর কলেজ লাইফ যেটা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটা বলে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক, এইচএসসি। আচ্ছা, এরপরে আসো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি কারা? নন গভর্নমেন্ট ওয়ার্কার্স, বেসরকারি কর্মচারীরা, গভর্নমেন্ট ওয়ার্কার সরকারি কর্মচারীরা, পেইড ওয়ার্কার্স টাকা দিয়ে বা বেতন দিয়ে রাখা কর্মকর্তারা, আর ইলেক্টেড পারসনস নির্বাচিত প্রতিনিধিরা। তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ কারা? ইলেক্টেড পারসন। জনপ্রতিনিধি কাদেরকে বলে? মেম্বার, চেয়ারম্যান, যারা নির্বাচিত তাদেরকে। আচ্ছা, দা ভেরি ওয়ার্ড অ্যাটেনশন ইজ রিলেটেড টু। অ্যাটেনশন দ্বারা কি বোঝায় বলো? বলে না যে তারা অ্যাটেনশন, বাফুফে স্পেশাল অ্যাটেনশন দিয়েছিল। তো অ্যাটেনশন মানে কি? ফিজিক, স্বাস্থ্য না, বা পদার্থ না, মেন্টালিটি, মন মানসিকতা না, ইমোশন, আবেগ না, কনসাসনেস। এটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। তারা সচেতন হয় এই মেয়েদেরকে নিয়ে, মানে তারা এদের প্রতি অ্যাটেনশন দেয়। কনসাসনেস মানে, কনসাসনেস মানে সচেতনতা। এই মেয়েদেরকে কিভাবে ভালো করা যায়, ওদের প্রতি অ্যাটেনশন দিয়ে কিভাবে ওদেরকে মানে সচেতন ভাবে আরো এগিয়ে নেওয়া যায়, এই জন্য কনসাসনেস কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা কবিতা চলে যাবো এখনই। এরপরে আসলে লাস্টের দুইটা। কালসিন্দুর ইজ এ ড্যাশ। কালসিন্দুর একটা কি বলো? কালসিন্দুর ইজ এ ডিস্ট্রিক্ট, একটা জেলা, সাব ডিস্ট্রিক্ট, উপজেলা, থানা, নাকি কালসিন্দুর একটা কি? আরেক প্রশ্ন, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, চিন্তা করতে পারো কত সহজ কোশ্চেন। কালসিন্দুর ইজ এ, এটা হচ্ছে আমরা পড়লাম ইউনিট, দেখো 7 এর লেসন 3 টেক্সট বুকে। এটা পরীক্ষাতে তোমরা পাবা, দা আনবিটেন গার্লস, এটা পরীক্ষাতে পাবা ইউনিট 7 এর লেসন 3। আর এই পুরো টেক্সট বুক কমপ্লিট করা হচ্ছে, এই পুরো টেক্সট বুক কমপ্লিট করা হচ্ছে, পুরো সব প্যাসেজ ইউনিট 1 থেকে শুরু করে এই পুরো টেক্সট বুক কমপ্লিট করা হচ্ছে আমাদের 26 এর পেইড ব্যাচে। আমাদের 26 এর পেইড ব্যাচে এই পুরো টেক্সট বুক কমপ্লিট করা হচ্ছে। তোমরা যারা কমপ্লিট করতে চাও, তোমরা যারা 26 এর স্টুডেন্ট আছো, আজই যুক্ত হতে পারো আমাদের এইচএসসি 26 এর ব্যাচে। এটা নতুন ব্যাচ, তারপরে যে কয়টা ক্লাস হয়ে গেছে ওগুলো তোমরা রেকর্ডেড পাবা, সাজানো পিডিএফ সবকিছু একদম সাজানো গুছানো পাবা। আচ্ছা, এরপর দেখো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহেবিট। দেখো ইনহিবিশন, ইনহিবিশন মানে কি বলো? ইনহিবিশন এটার অপোজিট। এখন অপোজিট মানে কি? বিপরীত শব্দ। আর কালসিন্দুর একটা কি বলো? গ্রাম। কালসিন্দুর একটা কি? গ্রাম, ময়মনসিংহ জেলা একটা গ্রামের নাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপোজিট? অপোজিট মানে কি? বিপরীত শব্দ। তো এর বিপরীত শব্দ কি? হ্যাঁ, বিপরীত শব্দ ইনহিবিশন। ইনহিবিশনের বিপরীত শব্দ কি? তো ইনহিবিশন মানে বাধা দেয়া, বাধা বিপত্তি, আটকে রাখা কোনো কিছুকে। তো ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে সক্ষমতা, অ্যাডভান্টেজ মানে সুবিধা, পসিবিলিটি মানে সম্ভাবনা। তো ইনহিবিশন মানে বাধা বিপত্তি, বাধা বিপত্তি কোনো কিছু আটকে রাখা। আর প্রমোশন কোনো কিছুকে উন্নতি করা। প্রমোশন মানে আপনার কি প্রমোশন হয়েছে? তো প্রমোশন। ইনহিবিশনের বিপরীত শব্দ হচ্ছে প্রমোশন। ইনহিবিশন মানে কোনো কিছুকে নিচে চাপায় আটকায় রাখা, বাধা দেয়া। আর প্রমোশন মানে কোনো কিছুকে উপরে নেওয়া, পদোন্নতি দেওয়া, উন্নতি করা। সো প্রমোশন হচ্ছে এটার বিপরীতার্থক শব্দ চাইছে, অপোজিট ওয়ার্ড। তো অপোজিট ওয়ার্ডকে প্রমোশন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এইবার এই প্যাসেজের শর্ট কোশ্চেন হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। শর্ট কোশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক, HW। ঠিক আছে, এটার শর্ট কোশ্চেন 5টা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক। বাসা বসে এটা নিজেরা হোমওয়ার্ক করবা।
আচ্ছা, আমরা এরপরে যাব কবিতায়। এটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 এর নতুন ব্যাচের ক্লাস। এটা কোর্স ফি 1450 টাকা অনলি। এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। যারা এটা হচ্ছে আমাদের 26 এর পেইড ব্যাচের ক্লাস, এখন আমরা দুটো কবিতা পড়বো, আরো এই দুটো কবিতা থেকে তোমরা একটা পাবা। কোনটা পাবা সেটা আমি বলে দিচ্ছি। ওটা ঢাবিতে 2বার আসছে লিখিততে। তো এই আমাদের এই 26 এর এই পেইড ব্যাচে তোমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাবা। এটাতে সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ, শুক্র। তো এই দুটো নম্বরে যে কোনো নম্বরে কল করে তোমরা আজই যুক্ত হতে পারো। আচ্ছা, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। 1200 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। 1200 আমাদের এই ব্যাচে 1200 স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড। 1200। তো তোমরা যারা এখনো ভর্তি হও না আজই যুক্ত হতে পারো। কোর্স ফি 1450 টাকা অনলি। এবার বের করো সবাই ইউনিট 6 এর লেসন 2 তে আসো সবাই। ইউনিট 6 লেসন 2 দুইটা কবিতা পড়াবো, এর মধ্যে থেকে একটা পেজ হবে পরীক্ষাতে। থিমে দুইটা কবিতা পড়াবো, এর মধ্যে থেকে থিমে তোমরা একটা কবিতা পেয়ে যাবা। ঠিক আছে, দুইটা কবিতা পড়াবো, এর মধ্যে থেকে থিমে তোমরা একটা কবিতা পেয়ে যাবা সবাই। ওকে, বের করছো সবাই? বের করছো সবাই? বের করো সবাই। ওকে, ইউনিট 6 এর লেসন 2 বের করো সবাই, বের করো। ইউনিট 6 এর লেসন 2। তো অল পিপল ড্রিম, সমস্ত মানুষ স্বপ্ন দেখে। ঠিক আছে, অল পিপল ড্রিম। তো ইউনিট 6 লেসন 2 টেক্সট এইখান থেকে পরীক্ষাতে আসবে ভাই। ঠিক আছে, আমি আজকে থেকে ইংরেজি পড়াই না। হ্যাঁ, এই কবিতা, এই যে একটা কবিতা পড়াবো আর এরপরে আরেকটা। হ্যাঁ, ওকে, দেখো আমরা তাহলে শুরু করি। সো অল পিপল ড্রিম, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সবাই সমান ভাবে না। ঠিক আছে, সব মানুষ, ওকে, দেখো সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু কি সমান ভাবে না। দোজ হু ড্রিম বাই নাইট, ওই সব ব্যক্তিরা যারা রাতের বেলায় স্বপ্ন দেখে, ইন দা ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, এবং তাদের মনের কোণে। কিছু মানুষ যারা স্বপ্ন দেখে কি, যারা স্বপ্ন দেখে রাতের বেলায়, যারা স্বপ্ন দেখে কি রাতের বেলায়, তাদের মনের কোণে। মনের কোণে। ডাস্টি রিসেস, ডাস্ট মানে ধুলাবালি। ঠিক আছে, ডাস্ট মানে কি, ডাস্ট মানে ধুলাবালি। তো এই ডাস্টি রিসেস মানে ধুলাবালি না, ঠিক মানে মনের কোণে বোঝাচ্ছে। তো কিছু মানুষ, আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু নট ইকুয়ালি, সমান ভাবে না। তো দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দা ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের কোণে। ওয়েক ইন দা মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে, টু ফাইন্ড, দেখে যে দ্যাট ওয়াজ ভ্যানিটি, সবই ছিল ব্যর্থতা। তো কিছু মানুষ রাতের বেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, কিছু মানুষ রাতের বেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, ঘুম থেকে উঠে দেখে ইট ওয়াজ ভ্যানিটি, এগুলা ছিল কি, এগুলা ছিল সব ব্যর্থতা, ব্যর্থতা। কিন্তু এই কবিতার এবারের প্যারাটা খেয়াল করো, এবারে প্যারাটা খেয়াল করো। বাট কিন্তু দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু কিছু স্বপ্নিক আছে, ড্রিম দেখে যারা তাদেরকে বলে ড্রিমার। কিছু স্বপ্নিক আছে, হ্যাঁ, আর ডেঞ্জারাস পিপুল, যারা হচ্ছে খুবই বিপজ্জনক লোকজন। ফর দে, কেন বিপজ্জনক? কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস, কারণ তারা তাদের স্বপ্নগুলোকে স্বপ্নে দেখে উইথ ওপেন আইজ, চোখ খুলে রেখে, and make them come true, এবং তারা তাদের সেই স্বপ্নকে সত্যি করে তোলে, make them come true। তাহলে কবি দুই ধরনের স্বপ্নবাজের কথা বলছে। প্রথম প্যারায় বলছে কি, যে আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু নট ইকুয়ালি। কিছু মানুষ স্বপ্ন দেখে ইন দা নাইট, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে মনের কোণে, সকালবেলা উঠে দেখে ইট ওয়াজ ভ্যানিটি, সবই ছিল ব্যর্থতা, ব্যর্থ স্বপ্ন। বাট কিন্তু এক ধরনের ড্রিমাররা আছে, যারা ডেঞ্জারাস পিপল, যারা বিপজ্জনক। কেন? কারণ তারা তাদের স্বপ্নগুলোকে স্বপ্ন দেখে চোখ খুলে, এবং তারা তাদের স্বপ্নকে সত্যি করে তোলে। কবি তাদেরকে কি বলছে? বিপজ্জনক মানুষ, ডেঞ্জারাস পিপল। এখন এই ডেঞ্জারাস কি কবি নেগেটিভ অর্থে বলেছে বলতো? এই ডেঞ্জারাস কি কবি খারাপ অর্থে বলেছে? না, এইখানে কবি খারাপ অর্থে এদেরকে ডেঞ্জারাস বলে নাই। কি বলছে এদেরকে? ভালো অর্থে। কারণ তারা সিরিয়াস পিপল। এখানে ডেঞ্জারাস পিপল বলতে বোঝানো হয়েছে সিরিয়াস পিপল, যারা তাদের ড্রিম নিয়ে
সিরিয়াস, এরা এদের স্বপ্নগুলোকে বাস্তব করে তোলে। তারা তাদের স্বপ্নগুলোকে কি বাস্তব করে তোলে। এই কথাটা বলা হচ্ছে যে সবাই স্বপ্ন দেখে কিন্তু নট ইকুয়ালি। যারা দিনের বেলা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে তারাই হচ্ছে সত্যিকারের সিরিয়াস পিপল, ডেঞ্জারাস পিপল, কারণ তারা তাদের যে স্বপ্ন দেখে সেটাকে সত্যি করে তোলে। তো তোমাদের জন্য আমি চাই তোমরা 1 নাম্বার না, তোমরা এই 2 নাম্বার ডেঞ্জারাস পিপল হও, যারা তাদের স্বপ্নগুলোকে কি বাস্তবে রূপান্তর করবে। আমি চাই তোমরা এই 2 নাম্বার প্যারার মতো হও, তোমরা এই ডেঞ্জারাস পিপল হও যারা তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করবে। তো এই কবিতাটা লিখেছেন কে? ডি.এইচ. লরেন্স। কে লিখেছে? ডি.এইচ. লরেন্স। এখন এই কবিতাটা তুলে দিবে, তুলে দিয়ে বলবে এটা থিম লেখো। তো চলো আমি এটা থিমটা পড়াই দিই, তোমরা একটা স্ক্রিনশট পেয়ে যাবা। আর পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে বা যদি কেউ যারা হও না এখন, 1200 স্টুডেন্ট অলরেডি আমাদের 26 এর পেইড ব্যাচে ভর্তি হয়েছে, 1200 প্লাস। তো এইটার পিডিএফ তারা পেয়ে যাবা। এখন দেখো এইটাতে কবি থিমটা কি, আমি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা এই থিমগুলো যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে। তো কবি যে কবিতাটা লিখেছে সেটার থিম মানে কি সারমর্ম আমরা একটু খেয়াল করি। তো ড্রিম ইন্সপায়ার এন্ড ড্রাইভ পিপল, ড্রিম স্বপ্ন মানুষকে ইন্সপায়ার করে এন্ড ড্রাইভ এবং চালিত করে টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা অর্জন করতে। স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করে, স্বপ্ন মানুষকে চালিত করে জীবনে সফলতা অর্জন করতে। তো সাম পিপল ড্রিম, কিছু মানুষ স্বপ্ন দেখে when they sleep, যখন তারা ঘুমায়, উইথ মেনি উইশেস, মনে অনেক ইচ্ছা নিয়ে, এন্ড ওয়ান্টস এবং চাওয়া নিয়ে। তো ইন মাইন্ড। তো সাম পিপল ড্রিম, কিছু মানুষ স্বপ্ন দেখে ঘুমের মধ্যে, মনে অনেক উইশ এন্ড ওয়ান্টস, আশা আকাঙ্ক্ষা নিয়ে। হ্যাঁ, আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে জেগে ওঠার পরে, দে ফরগেট দোজ ড্রিমস, তারা ওই স্বপ্নগুলোকে ভুলে যায়। বাট কিন্তু দেয়ার আর সাম ড্রিমার্স, কিছু স্বপ্নিক আছে, হু ড্রিম উইথ দেয়ার আইজ ওপেন, যারা স্বপ্ন দেখে চোখ খোলা রেখে, এন্ড কনশাস এবং সচেতন ভাবে। দে স্টার্ট ওয়ার্কিং, তারা কাজ শুরু করে দেয় টু কাম ট্রু অফ দোজ ড্রিমস, ওই স্বপ্নগুলোকে সত্যি করতে। তারা কাজও শুরু করে দেয় স্বপ্নগুলোকে সত্যি করতে। দ্য পোয়েট কলস দেম ডেঞ্জারাস পিপল, কবি তাদেরকে বিপজ্জনক লোক হিসেবে অভিহিত করেছেন। কবি তাদেরকে কি বলছেন? যারা সকালবেলা জেগে উঠে দিনের বেলায় চোখ খুলে স্বপ্ন দেখে এবং তারা কাজ শুরু করে দেয় তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে। তো কবি তাদেরকে ডেঞ্জারাস পিপল বলে অভিহিত করেছেন। এখন আমার প্রশ্ন, এই ডেঞ্জারাস কি খারাপ অর্থে ডেঞ্জারাস? না, সিরিয়াস অর্থে, ভালো অর্থে ডেঞ্জারাস বলেছে। এটা বাংলা অনুবাদ এই যে। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা কবিতা শিখবো আজকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই টেক্সট বুকে তোমাদের 10টা কবিতা, মোস্ট ইম্পর্টেন্ট 10টা কবিতার সাজেশন আমি দিয়ে দেবো একটু পরে। তোমাদের টেক্সট বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট 10টা কবিতা আমি বলে দেবো। ক্লাসটাতে যারা লাইক দাও না এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। আচ্ছা, এই ড্রিমস এর আরেকটা কবিতা, এটা ল্যাংস্টন হিউজের, এটা উচ্চারণ হচ্ছে ল্যাংস্টন হিউজ, ইউনিট 6 এর লেসন 2। আরেকটা কবিতা, এটা ভাই রে ভাই, এটা একটা সেলিব্রিটি কবিতা, ঠিক আছে? এটা একটা সেলিব্রিটি পোয়েম, হ্যাঁ, সেলিব্রিটি কবিতা। এই ভদ্রলোক কবিতা বোর্ডে আসছে, মানে এইচএসসি আসছে অসংখ্যবার। হ্যাঁ, এইচএসসি তে একবার না, এইচএসসি পরীক্ষা আসছে অসংখ্যবার। আচ্ছা, ডিইউতে ডাবির রিটেনে কয়বার আসছে? ডিইউতে আসছে 2 বার, ডাবির রিটেনে আসছে 2 বার। এটা এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট এই কবিতা, ঠিক আছে? এই কবিতাটা এত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো সবাই একটু খেয়াল করো, ওকে? দেখো তো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। সবাই বের করো। হ্যাঁ, এই কবিতা শিখতে পারলে তোমার বহুত নেক হবে, বহুত কাজে লাগবে। দেখো ভাই, কল সেটটা কেন হইছে? ভাই কল সেটটা কেন হইছে বলতে? ভাই প্রশ্নটা আমি বুঝিনি, আবার করো কোশ্চেনটা। আচ্ছা, হোল্ড ফাস্ট, ফাস্ট মানে দ্রুত গতিতে ধরা, কিন্তু এখানে ফাস্ট মানে আঁকড়ে ধরা বুঝাইছে, ঠিক আছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস, হোল্ড মানে ধরা, স্বপ্নকে আঁকড়ে ধরো। স্বপ্নকে তোমরা কি করো? ল্যাংস্টন হিউজ বলছে, বিখ্যাত কবি, বলতেছে যে তরুণ তরুণীরা তোমরা স্বপ্নকে আঁকড়ে ধরো, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, তাহলে জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যে পাখি উঠতে পারে না। বলতেছে তোমরা তরুণ তরুণীরা সবাই তোমরা স্বপ্নকে আঁকড়ে ধরো, হোল্ড ফাস্ট টু ড্রিমস। কেন? কারণ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, তাহলে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যে পাখি উঠতে পারে না। আবার বলতেছে কবি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, তো
তোমরা স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর when dreams go, কারণ যদি স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হয়ে যায় অনুর্বর ভূমি। ব্যারেন মানে অনুর্বর, ফিল্ড মানে ভূমি। কারণ যদি স্বপ্ন চলে যায়, জীবন হয়ে যায় অনুর্বর ভূমি। ফ্রোজেন উইথ স্নো, যে ভূমি তুষারে ঢাকা থাকে, তুষারে বরফে ঢাকা থাকে যে জমি, সেখান থেকে কোনো ফসল ফলে না। তেমনি যে জীবনের স্বপ্ন নাই, সেই জীবনে তুষারে ময়লা আবর্জনা দিয়ে ঢাকা, সেই জীবন থেকে ভালো কোনো ফসল পৃথিবী পায় না, সেই লাইফ থেকে ভালো কোনো সাকসেস পৃথিবী পায় না। এই কথাই বলতেছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ স্বপ্ন মারা যায় গেলে জীবনটা হয়ে যাবে ডানা ভাঙ্গা পাখির মতো। একটা পাখি সে যদি উঠতেই না পারে, তাহলে তার জীবনে সফলতা আছে? একটা পাখি যার কাজই উড়ে বেড়ানো, পৃথিবী দেখা ঘুরে ঘুরে, সেই পাখি যদি উঠতে না পারে, তার জীবনে কোনো সার্থকতা আছে? নাই। তেমনি স্বপ্ন চলে গেলে মানুষের জীবনও সার্থক না, স্বপ্ন মরে গেলে। আবার বলতেছে যে স্বপ্ন নাই যে জীবনে, সেই জীবন অনুর্বর ভূমি। অনুর্বর ভূমি থেকে যেরকম ফসল আশা করা যায় না, তেমনি যে জীবনে স্বপ্ন নাই, সেখান থেকে কোনো সফলতা আশা করা যায় না। আচ্ছা, এরপরে দেখো ক্লাসটাতে আজকে যারা জয়েন করেছো, একটা বই আছে পুরস্কার। আচ্ছা, এরপরে দেখো আমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করছো, ফার্স্ট পেপার বই একটা গিফট আছে তাদের জন্য। আচ্ছা, এবার এটা একেবারে ছোট্ট, খেয়াল করো। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল সারমর্ম, মূল ভাব ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস। কবি কি বলছে? এই কবিতার একটা জিনিসই বোঝাইছে, স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব। তো দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল থিম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব। এন্ড হাউ আনপ্লেজেন্ট এ লাইফ বিকামস, এবং একটা জীবন কতটা অআনন্দদায়ক হয়ে ওঠে উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া জীবন কতটা অআনন্দদায়ক হতে পারে সেটা দেখাইছে। তো দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, কবি পরামর্শ দিয়েছেন যে পিপল শুড হোল্ড দেয়ার ড্রিমস, মানুষের উচিত তাদের স্বপ্নকে আঁকড়ে ধরা, স্ট্রংলি, শক্ত করে। কারণ এ লাইফ উইদাউট এ ড্রিম, স্বপ্ন ছাড়া একটা জীবন, ইজ এ লাইফ উইদাউট এনি ডেস্টিনেশন, গন্তব্যহীন একটা জীবনের মতো। কবি বলছে যে এ লাইফ উইদাউট এ ড্রিম, স্বপ্ন ছাড়া একটা জীবন, সে জীবন কেমন? ডানা ভাঙা পাখি, গন্তব্যহীন জীবনের মতো। তো লাইফ উইল বিকাম এ স্টেরিল ফিল্ড, একদম সিনোনিম দেওয়া যাবে না, ব্যারেন ফিল্ড না দিয়ে আমরা স্টেরিল ফিল্ড দিছি। তো লাইফ উইল বিকাম এ স্টেরিল ফিল্ড, জীবনটা হয়ে যায় একটা অনুর্বর ভূমি, কভার্ড উইথ স্নো, যেটা তুষারে ঢাকা থাকে, হুইচ ক্যান নট গ্রো এনি ক্রপ, যেটা কোনো শস্য ফলাতে পারে না। তো স্বপ্ন ছাড়া জীবন তুষারে ঢাকা একটা জমির মতো, যেখানে যে জমিতে কোনো শস্য ফলে না। তেমনি যে জীবনে স্বপ্ন নাই, সেই জীবন থেকেও কোনো সফলতা আসে না। ক্লিয়ার? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পোয়েম। এখন আমি তোমাদেরকে বলি, তোমাদের টেক্সট বইয়ে যারা সাজেশন চাও তাদেরকে বলি, তোমাদের 26 ব্যাচ যারা আছো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে এই 10টা। 26 ব্যাচে যারা আছো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে এই 10টা, এই ইউনিটের এই লেসন গুলা, ঠিক আছে? এই 10টা। তো এর মধ্যে থেকে 2টা আমি তোমাদেরকে আজকে পড়ালাম, 3 নাম্বার আর 4 নাম্বারটা, ঠিক আছে? এই 2টা আমি আজকে তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে? 3 আর 4, বাকি আরো 8টা আছে। তো টোটাল এই 10টা যদি তুমি পড়ো, তোমার পরীক্ষায় যে থিম দিকে এই 10টার মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবা। তো আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা থিম এরকম বাংলা অনুবাদ সহ তোমরা পেয়ে যাবা, প্রত্যেকটা থিম এরকম বাংলা অনুবাদ সহ রেডি করে দেওয়া আছে। এই 10টা পড়লে তুমি 100 গ্যারান্টেড কমন পাবা, ঠিক আছে? সো এই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব পেইড ব্যাচে যারা আছো। আর একটা বিষয়, আমার টপ 10 বই যাদের কাছে আছে, আমার টপ 10 বইও তুমি এরকম এই 10টা থিম, মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফ্লো চার্ট, বাংলা অনুবাদ সহ আমার টপ 10 বই যাদের কাছে নাই, তোমরা অর্ডার করে ফেলো। টপ 10 এই বইটাতে তোমরা প্রত্যেকটা এই কবিতা, এই 10টা সিরিয়ালি প্রত্যেকটার বাংলা অনুবাদ সহ, প্রত্যেকটার থিম এ টু জেড পেয়ে যাবে বাংলা অনুবাদ সহ এই 10টা। তারপরে ফ্লো চার্ট মোস্ট ইম্পর্টেন্ট 10টা বাংলা অনুবাদ সহ, সামারি মোস্ট ইম্পর্টেন্ট 10টা বাংলা অনুবাদ সহ, রিফারেন্স পাবা উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, একদম বেস্ট ওয়েতে। তো যাদের কাছে আমার টপ 10 বইটা নাই, সমস্ত প্যারাগ্রাফ, এই যে যত লেটেস্ট প্যারাগ্রাফ আছে, জুলাই আপরাইজিং মানে জুলাই গণ অভ্যুত্থান, ভিশন অফ নিউ বাংলাদেশ, মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, যত লেটেস্ট প্যারাগ্রাফ আছে, যত কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, সবকিছু, রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, সবকিছু রিটেনের বাংলা অনুবাদ সহ তোমরা পেয়ে যাবে আমার এই বইয়ে। রিটেনে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, স্টোরি, গ্রাফ চার্ট, থিম, প্রত্যেকটা তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার এই টপ 10 বইয়ে। যারা অর্ডার করলে 300 টাকা অনলি আজই অর্ডার করতে পারো। অর্ডার করার জন্য আমাদের এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে তোমরা কল দিয়ে অর্ডার করতে পারো, ঠিক আছে? এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট 10টা তোমরা আমার বইয়ে পেয়ে যাবা, এই 10টা। আবার তোমরা নিজেরাও বাসায় বসে সোর্স থাকলে তুমি 10টা পড়ে ফেলো, থিম এই 10টার বাইরে তোমরা কিছু পাবে না, এই 10টা। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি বলি, এই 3 আর 4 এর থেকে কমন পাবে, এগুলো আমি আজকে তোমাদের পড়াইলাম। 3 আর 4 এই দুটো ভালোভাবে পড়ো, ঠিক আছে? ওকে, সো
এই হচ্ছে আজকের তাহলে আমাদের এই পর্যন্তই। তোমরা যারা 26 স্টুডেন্ট আছো, যারা আমাদের পেইড ব্যাচে এখনো ভর্তি হও নাই, এই দুটো আমাদের কল সেন্টার নাম্বার। 1200 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে আমাদের 26 পেইড ব্যাচে। তোমরা যারা এখনো ভর্তি হও না, এই দুটো নাম্বারে কল করে আজই যুক্ত হতে পারো। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হও না, এই দুটো নাম্বারে কল করে তোমরা আজই যুক্ত হতে পারো। ঠিক আছে, ওকে ভাইয়া, এইগুলো মাদ্রাসা বোর্ডের জন্য কি চলবে? হ্যাঁ অবশ্যই চলবে। আচ্ছা, নারিচা চৌধুরী আছে, শর্ট স্টোরিজে অ্যাড হয়েছে থিমের, সেটা ওটা ওটা কি? রায়হান খান শর্টে, আমি তোমার কোশ্চেনটা না বুঝতে পারিনি ভাইয়া। শামিম হাসান শিয়াম মেনশন করেছে ফারিয়াকে। ওকে, বাকিদের ক্লাস ক্লিয়ার সবাই? ভাইয়ার পেইড ব্যাচের ক্লাসগুলো সাজাই, নয়ন ইসলাম ওকে, সাজানো হয়েছে তোমাদের গত সপ্তাহে, আমি আবারও বলছি সাজাই দিতে, কোনো সমস্যা নেই। আমাদের এই যে 26 পেইড ব্যাচ, এটাতে তোমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, ফার্স্ট পেপার যত প্যাসেজ আছে, যত রিটেন সাইড আছে, ফার্স্ট পেপারে এ টু জেড 100 মার্কসের প্রস্তুতি, সেকেন্ড পেপার 100 মার্কসের প্রস্তুতি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তোমার পুরো 200 মার্কসের প্রস্তুতি হয়ে যাবে। প্রত্যেকটা গ্রামার একদম, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশালাইজেস, কমপ্লিটিং রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশনস, মডিফায়ার্স, কানেক্টর সহ সবকিছু এ টু জেড পেয়ে যাবে। প্রত্যেকটা এ টু জেড পেয়ে যাবে। আমাদের সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাই আমরা আমাদের পেইড ব্যাচে সেকেন্ড পেপারে। তো তোমরা এ টু জেড ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সকল টপিক বেসিক টু অ্যাডভান্স ফ্রি হ্যান্ড রাইটিং সহ যদি শিখতে চাও, তাহলে আমাদের 26 ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। যারা এখনো যুক্ত হন না, এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো। 1200 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে আমাদের এই ব্যাচে। যে ক্লাসগুলো হয়েছে তুমি ওগুলো রেকর্ডেড পাবা, আর যেগুলো সামনে আসতেছে সেগুলো তুমি ডাইরেক্ট লাইভ করতে পারবে, আমাকে কোশ্চেন করতে পারবে, এ টু জেড সবকিছু। তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বেস্ট প্রিপারেশন যদি চাও, ফ্রি হ্যান্ড রাইটিং সহ আমাদের 26 ইংলিশ ব্যাচে আজই যুক্ত হয়ে যাও। কোর্স ফি 1450 টাকা অনলি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো। আমার নিজেরও পরীক্ষা চলে, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।